তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে বিভিন্ন ফ্রন্টে ভূরাজনৈতিক দ্বন্দ্ব ক্রমেই তীব্র হচ্ছে, যার প্রধান ক্ষেত্রগুলো হয়ে উঠেছে তিনটি সাগরের গুরুত্বপূর্ণ অঞ্চল। পূর্ব ভূমধ্যসাগরে গ্রিস ও দক্ষিণ সাইপ্রাসের সাথে ইসরায়েল ত্রিমুখী সামরিক অক্ষ গড়ে তুলেছে। এরা যৌথ সামরিক মহড়া পরিচালনা করছে এবং পূর্ব ভূমধ্যসাগরের গ্যাস ইউরোপে রপ্তানির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে। তুরস্ক এসব তৎপরতাকে নিজের নিরাপত্তা ও সার্বভৌম অধিকারের বিরুদ্ধে হুমকি হিসাবে দেখছে। তাই পাল্টা পদক্ষেপ হিসাবে উত্তর সাইপ্রাস ও লিবিয়ার সঙ্গে তুরস্ক সামুদ্রিক সীমারেখা চুক্তি করেছে। এই সীমারেখা গ্রিস, দক্ষিণ সাইপ্রাস ও ইসরায়েলের দাবিকৃত অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠেছে। ফলে পূর্ব ভূমধ্যসাগরের এই অঞ্চল তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে নৌশক্তির তীব্র প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হয়েছে। ওদিকে সোমালিয়ায় তুরস্ক তার বৃহত্তম বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। তুরস্ক সোমালিয়ার সেনাবাহিনীকে ব্যাপক প্রশিক্ষণ দিচ্ছে। দেশটির নৌশক্তি বৃদ্ধির জন্য তুরস্ক কাজ করছে। এর পাশাপাশি তুরস্ক সেখানে তেল গ্যাস অনুসন্ধান এবং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণ করছে। অন্যদিকে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হতে চাওয়া সোমালিল্যান্ডের সঙ্গে ইসরায়েল ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। সোমালিল্যান্ড এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত। এখানে বাবেল মানদেব প্রণালী দ্বারা লোহিত সাগর ও এডেন উপসাগর সংযুক্ত হয়েছে। গত জুন মাসে সোমালিল্যান্ডের বিদ্রোহী সরকার প্রধান প্রথমবারের মতো ইসরায়েল সফরে যান। এর আগে গত জানুয়ারি মাসে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়। এর প্রতিক্রিয়ায় তুরস্ক সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার সংকল্প পুনর্ব্যক্ত করে। ফলে এডেন উপসাগর অঞ্চলও এখন তুরস্ক এবং ইসরায়েলের দ্বন্দ্বের একটি বড় ক্ষেত্র হয়ে উঠেছে। একইভাবে লোহিত সাগর অঞ্চলেও তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে ভূরাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে। তুরস্ক 2017 সালে সুদানের সোয়াকিন সমুদ্র বন্দর 99 বছরের জন্য লিজ নিয়েছে। এছাড়া 2025 সাল থেকে তুরস্ক সুদানের আরেকটি সমুদ্র বন্দর পোর্ট সুদানও পরিচালনা করছে। তুরস্ক সুদানের সরকারি বাহিনীকেও সামরিক সাহায্য দিচ্ছে। ফলে লোহিত সাগরের প্রবেশমুখে তুরস্কের এই উপস্থিতি ইসরায়েলের উপর চাপ তৈরি করছে। কেননা এই সমুদ্রপথই এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মধ্যে বাণিজ্যের অন্যতম প্রধান করিডোর। ইসরায়েলের সঙ্গে এসব উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তুরস্ক তার নৌশক্তির ওপর ভর করে নিজের অবস্থান শক্তিশালী করার কৌশল নিয়েছে। বিশেষ করে পুরো বিশ্বের দৃষ্টি যখন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের দিকে নিবদ্ধ, তখন তুরস্ক দেশের প্রথম বিমানবাহী রণতরী মুগেম নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। এই মুগেম রণতরীটি তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে। এটি নির্মিত হলে তা হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। এতে 60টি যুদ্ধবিমান বহনের সক্ষমতা থাকবে। 60,000 টনের এই বিমানবাহী রণতরীটি ফ্রান্সের বিমানবাহী রণতরী চার্লস দ্য দাগলকে ছাড়িয়ে যাবে। এতদিন পর্যন্ত এটিকেই ভূমধ্যসাগরের সবচেয়ে শক্তিশালী প্রধান যুদ্ধজাহাজ হিসাবে ধরা হতো। সম্প্রতি তুরস্কের নৌবাহিনীর প্রধান ইঙ্গিত দিয়েছেন এই রণতরী নির্মাণের কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হবে। সামরিক বিশ্লেষকদের মতে অত্যন্ত দ্রুততার সাথে এই বিমানবাহী রণতরী নির্মাণ করা প্রমাণ করে যে তুরস্ক তার প্রতিপক্ষদের মোকাবেলায় প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। বস্তুত সাগর অঞ্চলে তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলের অবস্থান ক্রমশ আক্রমণাত্মক হওয়ার প্রেক্ষাপটে আঙ্কারা এখন নৌ সক্ষমতার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। আর এ থেকেই তারা এমন ধরনের বিমানবাহী রণতরী নির্মাণ করছে যা উন্মুক্ত গভীর সমুদ্রে ব্যবহার করা যাবে। আঙ্কারা এই রণতরীকে একটি কৌশলগত হাতিয়ার হিসাবে দেখছে, যা ইসরায়েলকে প্রতিরোধ করতে পারে। তুরস্কের নৌশক্তি বৃদ্ধির আরেকটি বড় পদক্ষেপ হল দেশটি বর্তমানে একযোগে 30টিরও বেশি যুদ্ধজাহাজ নির্মাণ করছে। এর মধ্যে রয়েছে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, করভেট, সাবমেরিন এবং অন্যান্য আধুনিক নৌযান। তুরস্ক ইতিমধ্যেই বিশ্বের প্রথম ড্রোন কেন্দ্রিক অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ টিসিজি আনাদোলু সাগরে ভাসিয়েছে। এটি তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। সম্প্রতি টিসিজি আনাদোলু থেকে বাইরাক্তার TB3 ড্রোনের সফল উড্ডয়ন ও অবতরণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে কিজিল এলমা, আনকা 3 এবং অন্যান্য মানববিহীন যুদ্ধবিমানও এই প্ল্যাটফর্ম থেকে পরিচালনার জন্য কাজ চলছে।
উল্লেখ্য, তুরস্কের এই নৌশক্তি হঠাৎ করে গড়ে ওঠেনি। বহু আগেই তুরস্ক পূর্ব ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরের অন্যতম শক্তিশালী নৌবাহিনী হিসাবে পরিচিত ছিল। এখন সেটি আরও বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মূল্যায়নে তুর্কি নৌবাহিনী বিশ্বের শীর্ষস্থানীয় নৌবাহিনীগুলোর একটি। বর্তমানে তুর্কি নৌবাহিনীর বহরে রয়েছে আনুমানিক 150 থেকে 160টিরও বেশি যুদ্ধজাহাজ ও নৌযান। এই সংখ্যা ইউরোপের অনেক দেশের নৌবাহিনীর চেয়েও বড়। এর মধ্যে রয়েছে 16টি ফ্রিগেট, 10টি করভেট, 12টি সাবমেরিন, মাইন প্রতিরোধক জাহাজ, উভচর যুদ্ধজাহাজ, দ্রুতগতির ক্ষেপণাস্ত্র নৌকা, টহল জাহাজ এবং বিভিন্ন ধরনের সহায়ক জাহাজ। একই সঙ্গে নির্মাণাধীন রয়েছে আরও বহু ধরনের অত্যাধুনিক নৌযান। তুরস্কের নৌশক্তির বিশেষ দিক হল এর বৈচিত্র্য। বর্তমানে দেশটি TF-2000 নামে নিজস্ব আধুনিক ডেস্ট্রয়ার তৈরি করছে। অন্যদিকে তুরস্কের জাতীয় মিলগেম প্রকল্পের আওতায় নির্মিত আধা শ্রেণীর করভেট ক্যাটাগরির যুদ্ধজাহাজ আন্তর্জাতিক বাজারেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। শুধু মানবচালিত যুদ্ধজাহাজই নয়, মানববিহীন নৌ প্রযুক্তিতেও দ্রুত এগিয়ে যাচ্ছে তুরস্ক। পানির ওপরে চলাচলে সক্ষম উলাক, সালভো, সানজাক, মার্লিন এবং অ্যালবাট্রসের মতো বিভিন্ন ধরনের মানববিহীন সারফেস ভেসেল তৈরি করা হয়েছে। এগুলো নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, ইলেকট্রনিক যুদ্ধ, সাবমেরিন প্রতিরোধ এবং ক্ষেপণাস্ত্র হামলাসহ বিভিন্ন ধরনের অভিযানে ব্যবহার করা যাবে। পাশাপাশি তুরস্ক পানির নিচে চলাচলে সক্ষম মানববিহীন জলযান প্রযুক্তিও উন্নয়ন করছে। সুতরাং মানবচালিত যুদ্ধজাহাজ, আকাশে ড্রোন, সমুদ্রের ড্রোন বোট এবং পানির ওপরে ও পানির নিচে মানববিহীন জলযান, এই 4টি সক্ষমতার সমন্বয়ে তুর্কি নৌবাহিনী অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইসরায়েলও গত এক দশকে তার নৌবাহিনীকে শক্তিশালী করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নৌ সহযোগিতা বাড়িয়েছে। তবে ইসরায়েলের নৌবাহিনী তুরস্কের তুলনায় অনেক ছোট। তাদের বহরে রয়েছে আনুমানিক 60 থেকে 70টি নৌযান। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল SAR-5 এবং SAR-6 শ্রেণীর ক্ষেপণাস্ত্রবাহী করভেট এবং জার্মানিতে নির্মিত ডলফিন শ্রেণীর সাবমেরিন। তবে তুরস্ক ও ইসরায়েলের নৌবাহিনীর কৌশলগত লক্ষ্য এক নয়। ইসরায়েলের নৌবাহিনী মূলত তার উপকূল, নিকটবর্তী সমুদ্রসীমা এবং পূর্ব ভূমধ্যসাগরের গ্যাসক্ষেত্র রক্ষায় কেন্দ্রীভূত। এর বিপরীতে তুরস্ক একটি ব্লু ওয়াটার নেভি গড়ে তুলছে, অর্থাৎ এমন একটি নৌবাহিনী যা নিজস্ব উপকূলের অনেক দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালনা করতে সক্ষম। এ কারণেই তুরস্ক বিমানবাহী রণতরী, উভচর আক্রমণ জাহাজ, আধুনিক ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং দীর্ঘপাল্লার নৌ অভিযান সক্ষমতা গড়ে তোলার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ফলে যুদ্ধজাহাজের সংখ্যা, বহরের বৈচিত্র্য, দূরপাল্লার অভিযান পরিচালনার সক্ষমতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার দিক থেকে তুর্কি নৌবাহিনী বর্তমানে ইসরায়েলের তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। বর্তমানে তুরস্ক শুধু তার নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতেই তৎপর নেই। তুরস্ক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি এবং পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমানের উৎপাদন কর্মসূচিও দ্রুত এগিয়ে নিচ্ছে। এছাড়া সম্প্রতি ব্রিটেনের সাথে ইউরোফাইটার জেট ক্রয়ের চুক্তিও করেছে, আর মার্কিন F-35 যুদ্ধবিমান পেতে জোর আলোচনা চালিয়ে যাচ্ছে। বস্তুত সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক নৌ, স্থল ও আকাশ এই 3 শক্তির সামরিক সক্ষমতা একযোগে দ্রুতই বাড়িয়ে তুলছে। 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী তুরস্কের সামগ্রিক সামরিক শক্তি বিশ্বের 9ম স্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সরকারি ও বিরোধী দল উভয়েই তুরস্কের বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতের দিকে ইঙ্গিত দিচ্ছে। তারা তুরস্ককে পরবর্তী ইরান হিসাবে আখ্যায়িত করছে। আর ইসরায়েলের এই অভিলাষের মুখেই তুর্কি নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ সিরিয়ার লাতকিয়া সমুদ্র বন্দরে নোঙর করেছে। 15 বছর পর এটাই ছিল প্রথম কোনো তুর্কি যুদ্ধজাহাজের লাতকিয়া সমুদ্র বন্দরে নোঙর। ওই নৌবহরের টিসিজি ইস্তাম্বুল ফ্রিগেটে তুর্কি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল অ্যাডজুমেন্ট তাতলি ওগলু ছিলেন। তিনি সিরিয়ার নৌবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল সৌদের সাথে বৈঠক করেন এবং লাতকিয়ার সামরিক নৌঘাঁটি পরিদর্শন করেন। গত 13 জুলাই তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য প্রকাশ করে। পর্যবেক্ষকদের মতে তুর্কি নৌবাহিনী প্রধানের সিরিয়া সফর প্রমাণ করে যে আঙ্কারা আল সারার সরকারের সঙ্গে সম্পর্ককে ভীষণ গুরুত্ব দিচ্ছে। বাশার আল আসাদের শাসনামলে দীর্ঘদিন 2 দেশের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল, কিন্তু সেই পরিস্থিতির অবসান ঘটে বর্তমানে
বর্তমানে সিরিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র তুরস্ক, আর এই ঘনিষ্ঠতা ইসরায়েলের উদ্বেগের অন্যতম কারণ। ইসরায়েলের আশঙ্কা মধ্যপ্রাচ্যে তুরস্কের রাজনৈতিক প্রভাব ও সামরিক সক্ষমতা দ্রুত বাড়ছে। সুতরাং বদলে যাওয়া আঞ্চলিক বাস্তবতায় তুর্কি যুদ্ধজাহাজ ও নৌবাহিনী প্রধানের সিরিয়া সফর বিশেষ তাৎপর্য বহন করছে। একে অনেক বিশ্লেষক ইসরায়েলের প্রতি একটি কৌশলগত বার্তা হিসাবে দেখছেন, যা শুধু সিরিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর প্রভাব পূর্ব ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং এডেন উপসাগর অঞ্চলেও পড়তে পারে।